অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এখানে উপস্থিত হওয়ার জন্য। প্রথমে আপনার নাম পরিচয় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করুন। আমি আমি সাদ্দাম, 40তম ব্যাচের সাদ্দাম হোসেন, এবং ডাকনাম পামু 40তম ব্যাচের জন্য। তো আপনি যখন প্রথম ক্যাম্পাসে আসেন সেই সময়ের আপনার কিছু অনুভূতি আমাদের সাথে যদি বলতেন। প্রথম যখন ক্যাম্পাসে আসি, ক্যাম্পাসটা খুঁজে পাইতে আমার অনেক কষ্ট হয়েছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, ভাই যাবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ? এটা আবার কই, সলিমুল্লাহ মেডিকেল কলেজ আবার কই? সলিমুল্লাহ মেডিকেল কলেজ চিনেন না? সলিমুল্লাহ মেডিকেল। তারপর বললাম যে বাবুবাজার, বলে যে ও মিটফোর্ড মেডিকেল। আমি বললাম আচ্ছা চলেন, এক জায়গায় নিয়ে চলেন। পরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে গেটে দেখলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজ লেখা। তারপর আসলাম, মানে যে আমি বিশ্বাসই করতে পারিনি যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাম্পাস এরকম হবে। মানে যে আমিও আগে অনেক ভার্সিটির ক্যাম্পাস দেখছি, বাট মানে যে ঘিঞ্জির মধ্যে একটা ক্যাম্পাস। পরে যখন আসছি, যখন ঢাকায় পড়বো, এই জন্য পরে মেনে নিয়েছি, কিছু করার নাই। প্রথমবার যখন আপনি হলে আসলেন, আমাদের তো প্রথম হলটা ছিল আলাউদ্দিন হল, তো প্রথমবার যখন হলে উঠলেন, আপনার রুম দেখলেন, তো হল সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা এবং কোনো স্মৃতি যদি থাকে সে সময় কোনো মজার স্মৃতি আমাদেরকে যদি বলতেন। আলাউদ্দিন হলে প্রথম যখন আসি তখন 204 নম্বর রুমে আমাদের সবাইকে আস্তে আস্তে উঠানো হচ্ছে। রাব্বি ছিল, পার্থ ছিল। তো আমি প্রথমে যখন হলে ঢুকলাম, তো হলে ঢুকার পরে তো মানে যে হলে আসার আগেও মানে যে কাহিনী তো মানে যে অনেক ছিল, যেমন কলেজে আসার আগে যেরকম ছিল যে আমাকে অনেক, তখন তো মুরগি ধরার একটা প্রসেস চলতেছিল আমাদের সময়। তো মুরগি ধরার আমাকে আমি অনেকের মুরগি ছিলাম, আমি মাল্টিপল মুরগি। ফাইনালি নিজে নিজে মুরগিতে পরিণত হয়েছে। ফজলে রাব্বির মুরগি লাস্ট ফাইনালি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে অনেকে ফোন দিছে, মানে বেসিক্যালি নাইম ভাই ছিল, তারপর আরিফ ভাই, এনারা সবাই ফোন দিচ্ছিল। তখন আমি কনফিউজ হয়ে গেছি, মানে যে এত সবাই ফোন দিচ্ছে, আমি কনফিউজ। আমি ভাবলাম কুছ গড়বড় হ্যাঁ। তখন যেদিন আসি তখন ফোন বন্ধ করে, কেউ আমাকে ফোনে পায় না, ঠিক আছে। ফোন বন্ধ করে আসলাম, ওরিয়েন্টেশন হইলো। তারপরে তো তখন ফজল রাব্বিকে ফোন দিলাম, বন্ধু কোথায় তুমি? তখন বললাম যে ঠিক আছে, আমরা তো জানি না কোন পাশে যাব, যেখানে ক্যারেট আছে আমরা সেখানে যাব, ঠিক আছে। তো পরিচিত ছিল, এই জন্য দামদম করে আসলাম আলাউদ্দিন হলে। আলাউদ্দিনে আসার পরে দেখলাম যে 204 নম্বরের রুমে ঢুকলাম। এই রুমে আমাকে বুক দেওয়া লাগবে, যে বেডের পাশে লিখে রাখা লাগবে যে এটা 204 নম্বর রুম, এই প্লেসটা আমি থাকবো। তো বুক দিলাম মার্কার দিয়ে। এরপরে দেখি বিছনায় শুয়ে আছে একটা গোস্তের দলা। আমি গিয়ে লাফ দিলাম গোস্তের দলার উপরে, কারণ রাব্বি বলছে এটা আমাদের ব্যাচমেট। পরে উল্টা ঘুরে তাকাইলো পাপা। পাপা বলতে এক্স্যাক্টলি বোঝাচ্ছেন? পাপা মানে কালা, কালা মানে কালা হচ্ছে গিয়ে যে মোটা, মোটা মোটা হচ্ছে পার্থ সারথি সরকার। লাথি দেওয়ার পর লাথি দেওয়ার পর এই কোন সুরের বাচ্চা, এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপরে এই রাব্বি ফজলে ভাই খানকি বলা শাটডাউন। আচ্ছা, তো আপনি পার্থসারথী সরকারকে লাথি মারলেন, সে গোস্তের দলাকে। তো লাথি মারার পরে পার্থসারথী সরকারের, অর্থাৎ কালামোটা, যে কালামোটার অনুভূতিটা কিরকম ছিল আপনার কাছে, কি মনে হয়? তখন পার্থ লাফ দিয়ে উঠলে উল্টা ঘুরে বললো এই কোন হালা, ঠিক আছে। তারপরে ফজলে রাব্বি তথাকথিত ফ্লোর নিয়ে, এই কথা হবে না, চুপ, দিস হোস্টেল লাইফ ম্যান। তারপরে শুরু হলো সেখান থেকে হোস্টেল লাইফ। তারপরে আমি প্রথম দিকে হোস্টেলে প্রথম কয়েকদিন ছিলাম না, পরে আস্তে আস্তে আসা শুরু করি। মানে যে হোস্টেল লাইফটা, মানে যে আমি আগেও শুনছি যে মেডিকেল কলেজে অনেক পড়ালেখা, মেডিকেল স্টুডেন্টরা সারাদিন পরে এই করে সেই করে, তারপরে মেডিকেল লাইফ অনেক বোরিং, এরকম। মানে যে আমি মানে যে অন্যান্য ব্যাচেও দেখছি, সলিমুল্লাহ মেডিকেল কলেজে অন্যান্য ব্যাচেও দেখছি, কিন্তু 40 ব্যাচের মতো এরকম মানে যে জলি ব্যাচ, এত এনজয়িং ব্যাচ আমি মনে হয় না আর কোনো মেডিকেলে কখনো হবে। সারাদিন তখন আলাউদ্দিনের ফ্লোরে সারাদিন মানে যে হই হুল্লা লেগে থাকতো, কিছু একটা
আর রাব্বির গান গাওয়া তো আছেই, ঠিক আছে। তারপরে আমরা একজন মানে রুমগুলো ক্লোজ ছিল, একজনের যখন ইচ্ছা তখন, মানে দেখা গেত সারা রাত কেউ না কারোর মানে যে কেউ কারোর নিজের জায়গায় নাই, ওর রুমে এরকম করে দেখা গেত 4টা-5টার দিকে গিয়ে নীরব হইতো আস্তে আস্তে পোলাপান। এর একবার সারাদিন মাস্তি চলতো, মারুফের পাগলামি, তারপরে রুদ্রর পাগলামি, আরও কত পোলাপাইন ছিল, মেরিন, আর পাপাতের রুম তো ছিল। যেদিন ক্লাসে গেলেন, ওরিয়েন্টেশন না, প্রথম যেদিন ক্লাসে গেলেন, সেদিন ক্লাসে যাওয়ার পর এবং নতুন নতুন আপনি যেহেতু ক্যাডেট ছিলেন, যেহেতু মানে প্রাপ্তবয়স্ক হবার পরে এই প্রথম কোয়েডে আবার নতুন করে ঢুকলেন, সুন্দর সুন্দর মেয়েরা ওখানে ছিল আর কি, সব কিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতাটা আর কি। পয়েন্ট টু বি নোটেড। যখন প্রথম দিন ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে আমার প্রথম আরে অ্যাপ্রন পরে সবাই ক্লাসে আসছে, মানে যে আমি অ্যাপ্রন পরেছি প্রথম, মানে যে ফিলিংসটাই অন্যরকম, যে অ্যাপ্রনটার জন্য এতদিন কষ্ট করছি, পরে অ্যাপ্রন পরে যখন ক্লাসে আসলাম তখন দেখলাম সবাই অ্যাপ্রন পরে, তার মানে সবাই কষ্ট করছে, আমি একা না, আমি ওয়ান অফ দেম। মানে যে আমি এত নিজেকে স্পেশাল ভাবতাম, পরে এসে দেখলাম আমি নর্মাল। যাই হোক, তারপরে ক্লাসে গিয়ে প্রথম স্বাভাবিকভাবে প্রথম মানে যে এইখানে আসলাম, সুন্দরী মেয়েদের উপরে চোখ যাবেই, তখন আমার পাশে তো বসতো ফজল রাব্বি, আমরা দুজন মিলে অ্যানালাইসিস করতাম এই মেয়ে সেই মেয়ে। তারপর যাই হোক, মানে যে ক্লাসগুলো তারপরে নর্মালি আস্তে আস্তে চলে গেলো, বিভিন্ন তখন সাবজেক্টগুলো আস্তে আস্তে ক্লাসের দিকে মনোযোগ থাকতো না, তখন মানে যে মজা গল্প এই সেই আড্ডা আস্তে আস্তে। তখনও ভাগ্যিস, তখনও মানে যে নতুন ক্লাসটা মানে যখন এনজয় করছি, তখন ফেসবুক ছিল না, তো ক্লাসে ফেসবুক ইউজ করতাম না, অনেকে ইউজ করতো, কিন্তু তখন ক্লাস অবজার্ভ করতাম, মজা লাগতো খুব। আস্তে আস্তে পোলাপাইন বিভিন্ন স্যারদের মানে যে খুব মজা লাগতো। কিন্তু এখানে মানে যে আসার পরে একটা জিনিস মনে হয়েছে যে মানে যে আগে তো স্কুল কলেজে অন্য বিভিন্ন সময় স্যারদেরকে বিভিন্নভাবে টিজ করছি, এখানে সেই জিনিসটাই সবচেয়ে বেশি মিস করছি, কোনো স্যারকে টিজ করা যায় না। তো প্রথম ফার্স্ট ইয়ারে আসার পরে অবশ্যই কোথাও ট্যুরে গিয়েছিলেন, তো প্রথম যে ট্যুরটাতে গিয়েছিলেন সেই ট্যুরটার ফিলিংসটা যদি বলতেন, সবাই মিলে একসাথে ফ্রেন্ডরা মিলে যে ট্যুরে গেলেন। প্রথম আমরা যে ট্যুরে গেলাম, প্রত্যেক ব্যাচে সলিমুল্লাহ ট্রেডিশন যে ব্যাচ ডেতে পিকনিক হয়, তো আমরা প্রথম পিকনিকে কুমিল্লায় যাই, বার্ডে। তো সেখানে বার্ড, ময়নামতি, তো সেখানে গিয়ে মানে যে যাব, মানে যে তখন একটা পরিস্থিতিটাও ভিন্ন ছিল, যে আমরা ট্যুরে যাওয়া নিয়ে অনেক, যাই হোক মানে যে সবাই মিলে পরিশ্রম করলাম, সবাই মিলে ট্যুরটাকে দাঁড়া করাইলাম, পিকনিকটা করলাম, এবং এরপরে মানে যে এত আনন্দ লাগছে ট্যুরে যখন যাত্রা হয়, যাত্রার মোমেন্ট থেকেই পুরো টাইম মানে যে পরিমাণ এনজয় করছি। আমাদের বাস এবং পাশের যে আরেকটা বাস ছিল, মানে যে মানে অকল্পনীয় আনন্দ করছি। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের তো কোনো মানে যে আমি, ফজল রাব্বি, অ্যাঞ্জেল, আমরা যারা আছি, আমাদের তো কোনো মানে যে বাধা ধরা কোনো নিয়ম নাই, আমাদেরকে মজা যেখানে করা লাগবে সেখানে মজা, অন্য কিছু তো তোয়াক্কা করি না। যাই হোক, এইরকম করে আস্তে আস্তে দেখলাম যে না, 40 ব্যাচ ইজ স্পেশাল। তারপরে যাই হোক আস্তে আস্তে বিভিন্ন ওই স্পটে গেলাম, স্পটে গিয়ে সেখানে টাওয়ারে উঠলাম, এখানে এই আর সবচেয়ে যে মজা দিছে, যে জিনিসটা মনে থাকবে, আমুদ্দিন, সে কুমিল্লার মানুষ হয়ে কুমিল্লা চিনে না। তো এরকম আরও অনেক মজা ছিল। ফজল রাব্বি 4বার ড্রেস পাল্টাইলো ট্যুরের মধ্যেই। তারপরে স্মৃতি থাপ্পড় মারলো লোকালকে, এগুলা অনেক মজার কাহিনী। তারপরে এখানে আমরা যাই হোক, সে আস্তে আস্তে ট্যুরটাও শেষ হইলো, মানে যে দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ট্যুর ইন মাই লাইফ। ধন্যবাদ। তো ট্যুর করলেন অনেক, ক্লাসেও মজা করলেন, হলেও মজা করলেন। সো আমরা যেহেতু আপনার পড়াশোনার অভিজ্ঞতা শুনতে যাচ্ছি না, সেক্ষেত্রে আপনি প্রথম সাপ্লি খেলেন যেটা, সেটার অভিজ্ঞতাটা, সেটা কিভাবে এসেছিল আপনার কাছে? আচ্ছা, প্রথম সাপ্লি খাওয়া, এটা একটা কাহিনী, বিশাল কাহিনী। প্রথম সাপ্লি খাই বায়োকেমিস্ট্রি টার্মে তখনকার আমাদের কুখ্যাত শামীমা ম্যাডামের কাছে সাপ্লি ছিল। তো সেই শামীমা ম্যাডামের কাছে নাকি কেউ পাশ করতো না। তো যাই হোক, উপরওয়ালার উপর নাম ছেড়ে দিয়ে কোনো মতো পড়ে গেলাম। গিয়ে প্রথম কোশ্চেন একটা করার পরে প্রথম কোশ্চেন আধা দিলাম, পরের কোশ্চেনে আটকায় গেলাম। আটকে যাওয়ার পরে যথারীতি ম্যাডামের কোশ্চেন, তোমরা তো কোশ্চেন পাওয়া ব্যাচ, তোমরা কোশ্চেন পাইছো। তখন আমি তো
হতাশ হয়ে গেলাম, কি বলে এত কষ্ট করে পড়লাম, বলে কোশ্চেন পেয়েছি, কোথা থেকে আসছে। তারপর বললাম না ম্যাডাম আমরা কোশ্চেন পাইনি। ম্যাডাম আমার উপর খেপে গেল। যাই হোক, আমার পরীক্ষা ওখানে শেষ, যেহেতু ম্যাডামের সাথে তর্ক করছি। এই হচ্ছে কি প্রথম সাপ্লি খাওয়ার অভিজ্ঞতা। পরে বুঝলাম আসলে ক্যাট কলেজের টিচাররাই দেবতা, আর কিছু নাই। আচ্ছা, তো আপনার রুমমেট যারা এতদিন ধরে, আপনার রুমমেট ছিল যারা এতদিন, তো তাদের সবার সম্পর্কে যদি কিছু কিছু করে বলতেন। ফার্স্ট ইয়ারে যখন আমাদের প্রথম তো গণরুমে উঠলাম, তারপরে যখন রুম ডিস্ট্রিবিউট হইলো, আমার রুমমেট ফজলে রাব্বি, তারেক, শুভ্র, আর তখন ছিল রাকিব শাহরিয়ার। পরে রাকিব শাহরিয়ার 1 মাস থাকার পরে আমাদের মানে যে আমরা যে পরিমাণ জ্বালাইছি তারা সে টলারেট করতে না পেরে চলে গেছে। যাই হোক, মানে তার উপর দিয়ে অমানসিক বর্বরচিত পাশবিক নির্যাতনই আমরা করতাম। যাই হোক, সে পরে রুম থেকে চলে গেল। আর রুম থেকে চলে যাওয়ার আরেকটা কাহিনী ছিল, একবার রুমে আগুন লাগে, তারপরে সে ভয়ে রুম ছেড়ে যায়। তো এরপর থেকে বাকি 3 জন এখনো আমার রুমমেট আছে। আগুন লাগলো কিভাবে? ও, এটা হচ্ছে গিয়ে তারেক কয়েল জ্বালাইছিল। কয়েল থেকে আগুন ধরে? হ্যাঁ, কয়েল থেকে আগুন ধরে। আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেস ছিল, যেখানে আমরা রাকিবরে শোয়াইতাম নিচে ফ্লোরে, আমরা সবাই উপরে থাকতাম, রাকিবরে জোর করে তুই নিচে। তো তারে জোর করে বাধ্য করে নিচে শোয়াইতাম, ঠিক আছে। মানে আগে আগে যদি আমরা পরে যেতাম, সে ঘুমাই থাকলে তারা উঠাই দিয়ে আবার শুইতাম। মানে যে ফান ছিল, মানে যে কারণ আমাদের সাথে আমরা একসাথে শুইতাম, চিল্লা পাল্লা করতাম, সেটা তার সহ্য হইতো না, এই জন্য তাকে বলতাম তাহলে সহ্য না হলে নিচে। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে এখন বাকি 3 জন এখনও আমার রুমমেট আছে। এবং এই 3 জন মানে যে কী বলবো, ফজলে রাব্বির কথা তো আর নতুন করে বলার কিছু নাই। তারেক সাইলেন্ট কিলার, শুভ্র। তারেককে কেন সাইলেন্ট কিলার বলা হয়? তারেক কথা বলে না, মাঝে মাঝে কিঞ্চিত বিট দেয়, যার যেখানে দরকার সেখানে। মানে যে স্পেশালি কাকে, কোন এলাকার লোককে একটু বেশি বিট দেয়? হ্যাঁ, সে বরিশাল্লাদের বেশি বিট দেয়, বিং এ বরিশাল্লা, ঠিক আছে। আর শোভন তার অন্যতম আরেকটা প্রিয় টার্গেট। তো আরও শুভ্র প্রথমে তো লাইনে ছিল না, পরে আমরা তাকে সাইজ করলাম, সাইজ করার পরে এখন সেও বিট দেওয়া শিখে গেছে এবং শোভন পর্যন্ত তার কাছে বিট খায়। এই হচ্ছে গিয়ে শুভ্র। এখন আস্তে আস্তে তামিল শুভ্র জিম করে, রুমে জিম খুলছে নতুন শাখা, শুভ্র ভাইয়ের জিম সবাই করে। তো এইভাবে শুভ্র এখন অনেক মানে যে এন্টারটেইনিং হয়ে গেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর মাত্র কয়েকটা মাস আছে ক্যাম্পাস লাইফের, এরপরে আল্লাহ দিলে যদি আবার সাপ্লি না খান সেক্ষেত্রে ইন্টারনিতে চলে যাব আমরা সবাই ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে যে আপনার কোনো রিগ্রেট আছে, যে কিছু কাজ হয়তো বা আরও যদি সময় পেতাম, আরও 1 বছর সময় পেতাম, তাহলে কিছু কাজ হয়তো এই ক্যাম্পাস লাইফে করতে পারতাম বা কিছু আরও বেশি এনজয়মেন্ট করতে পারতাম, এরকম কোনো রিগ্রেটস আছে কিনা আপনার ভিতরে? রিগ্রেটস আছে। আমি এই যে বললাম যে প্রথম ক্যাম্পাসে আসার পরে যখন দেখলাম যে মাঠ নাই, তখন অবশ্য পিছনে বাস্কেটবল মাঠের 2টা ঝুলে আছে, এরকম 2টা রিং ছিল। তো ভাবছিলাম হয়তো আমরা আস্তে আস্তে যাওয়ার এগুলো ঠিক হবে এই সে। পরে যাই হোক, অথরিটি আসলে এই ব্যাপারে আমাদের কখনো হেল্প করে নাই, কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট সামনের মাঠে হলেও আমরা ঘাস দেখে যাব ক্যাম্পাসে। তো এই জিনিসটা একটা রিগ্রেট আছে। আরেকটা রিগ্রেট আছে যদি মানে যে আজীবন জুনিয়র থেকে যেতে পারতাম ক্যাম্পাসে, কারণ সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাম্পাসে জুনিয়র হিসেবে থাকা মানে যে ব্লেসিংস। ধন্যবাদ। এবারে সবশেষে ওভারঅল আপনার 5 বছরের অভিজ্ঞতা বা আপনার যে অনুভূতি, এবং পরবর্তীতে আপনি আপনার ফ্রেন্ডদের কিভাবে দেখতে চান, সবার কি ধরনের ভবিষ্যৎ চান, নিজের কি ধরনের ভবিষ্যৎ চান, এই সব কিছু নিয়ে যদি শেষ কিছু বলতেন। নিজের ভবিষ্যৎ হিসেবে নিজে মানে যে যেহেতু আমরা সবাই ডাক্তার হচ্ছে, আমরা সবাই চাই সবাই যার যে যেখানে ট্রাই করুক সেখানে সফল হোক, বন্ধু বান্ধব যারা আছে সফল হোক, সবাই হার্ডওয়ার্ক করুক, সফল হোক। এবং তবে সবাই এটা সবচেয়ে বেশি চাই হচ্ছে গিয়ে যে আমাদের যে এখন বন্ধনটা আছে এটা যেন না ভাঙে। এখন ইভেন আমাদের এখনও আমাদের কমিউনিকেশন গ্যাপ এখনও অনেকের সাথে আছে। আর যে কয়টা দিন আছে এই কয়টা দিনের জন্য সেটাও ঘুচে যাক, মানে যে আমরা অ্যাটলিস্ট
40তম ব্যাচে 40তম সবাই যেন নাম জানে, ভবিষ্যতে কখনো দেখা হইলে যেন রাস্তা দিয়ে যাচ্ছে দেখা হলো, এই বন্ধু কেমন আছিস, যে এখন এরকম হইতে পারে যে যাচ্ছে থাক এর সাথে কথা না বলি, সমস্যা নাই তো, কারণ এর সাথে এই জিনিসটা যেন না হয়। আশা করি চাই যে 40তম ব্যাচের অ্যাটলিস্ট ভবিষ্যতে 5 বছর পরেও যেখানে দেখা হবে এই বন্ধু কি অবস্থা কেমন আছে, এই জিনিসটা যেন অটুট থাকে, এই জিনিসটাই চাইবো। এটা হচ্ছে ভবিষ্যৎ চাই। ভবিষ্যতে যে যার মতো হবে এটা তো আমার চাওয়ার উপর ডিপেন্ড করে না, সেটা যার যার চেষ্টা থাকবে, উপরওয়ালাও সেদিকে সচেষ্ট, হয়তো উপরওয়ালার সাপোর্টটাও থাকবে, কিন্তু আমার মনে থেকে এই জিনিসটাই সবচেয়ে বেশি চাওয়া থাকবে যে আর যাই হোক বড়, যতই বড় হোক যতই ছোট, অ্যাটলিস্ট যেন বন্ধুদেরকে কখনো না ভুলে যাও। অসংখ্য ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনাকে। দিস ইজ এ 40th প্রোডাকশন। যে কোনো সময় ফ্রেন্ডস আপনাদের দোরগোড়ায় চলে আসতে পারি আমরা ক্যামেরা নিয়ে, সো প্রস্তুত থাকুন আপনি আপনাকে নিজেকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।